এখন বলা মুশকিল স্বরাষ্ট্রমন্ত্রিত্বের চাকরিটা যখন যাচ্ছে সালাউদ্দিন আহমেদের, তার মন্ত্রিত্ব থাকছে বটে, কিন্তু এই যে পরম প্রতাপশালী চরম প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রিত্বের পদ থেকে যখন তাকে সরে দাঁড়াতে হচ্ছে, তখন বলা মুশকিল সেটা কি শিলং সালাউদ্দিন বলে বারবার তাকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি খোঁচাখুচি করে বলে, নাকি শিলংয়ে তাকে যারা পেলে পুষে রেখেছিলেন তাদের অসন্তোষের কারণে, সেটা বলা মুশকিল। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির বর্তমান মহাসচিব, বিএনপির বর্ষীয়ান নেতা। সেটা তেমন চাঞ্চল্যকর খবর না হলেও এই খবরের সাথে সাথে যে খবরটা চাউর হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের সূত্রে খবরটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ছেড়ে দিতে হচ্ছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার বিষয়টাকে পুরস্কার না তিরস্কার হিসেবে দেখা হবে, সেটা বুঝতে হয়তো কিছু সময় লাগবে, কিংবা সেটা আসলে নানাভাবেই বিশ্লেষণ করা যেতে পারে। কিন্তু বিএনপির সবচেয়ে আলোচিত মন্ত্রী, বিএনপির সবচেয়ে আলোচিত নেতা এই তারেক রহমান সরকারে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে যেই ব্যক্তিটি সালাউদ্দিন আহমেদ, যিনি প্রায় প্রতিদিন সংবাদের শিরোনাম হয়ে যাচ্ছেন লাগাতার সংসদের বাইরে, সেই ব্যক্তিটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এমন একটা লাইমলাইটের পজিশন থেকে যে সরিয়ে দেওয়া হচ্ছে বা সরে যেতে হচ্ছে তাকে, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এবং বিশেষভাবে সেই সময়ে এটা ঘটছে যখন নানা কারণেই এই যে স্বরাষ্ট্রমন্ত্রিত্বের পদ, নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কোথায় কি ভূমিকা নেবে, সেগুলো ভীষণভাবে আলোচিত হচ্ছে নানা কারণে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নাকি এই স্বরাষ্ট্রমন্ত্রিত্বের পদ ছেড়ে যে পদটা পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে যাওয়া পদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ। যখন তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত পাওয়া প্রতিমন্ত্রী শাহে আলম, বগুড়ার লোক, তিনি একেবারে বগুড়ার ইউনিয়নের নাম পর্যন্ত তার নামে করেছেন এবং নানা রকম দুর্নীতির অভিযোগ, টাকা বানানোর অভিযোগ তার বিরুদ্ধে আসছে, একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন সালাউদ্দিন আহমেদকে যখন ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, সত্যি কি শাহে আলমকে শায়েস্তা করার জন্য দেওয়া হচ্ছে, নাকি একরকমের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নীরব বয়োজ্যেষ্ঠ নেতায় তাকে পরিণত করতে সালাউদ্দিন আহমেদকে ওই জায়গাটাতে পাঠানো হচ্ছে, সেটা খুব একটা লক্ষ্য করার মতো বিষয় হয়ে উঠবে বটে। দেখেন, সালাউদ্দিন আহমেদ যে ধরনের অবস্থান নিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, সেখানে ওই যে তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং তারেক রহমান সরকার গঠনের পরে নানা রকম প্রতিশ্রুতি যে রাখেন নাই, মানে একমাত্র ক্ষমতায় চলে যেতে, নির্বাচনটা করে নিতে বিএনপি নানা রকম প্রতিশ্রুতি নানা পক্ষকে দিচ্ছিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা না করে ক্ষমতাটাকে আরো নিজেদের মধ্যে কেন্দ্রীভূত করার যেসব উদ্যোগ তারেক রহমান নিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পর, সেটার একরকমের নেতৃত্ব দিয়েছেন তার এই বিশ্বস্ত সহচর সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ পুরো ইউনূস আমলটা কিন্তু সংস্কার কাজের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যেদিন সংসদে শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা এবং জামায়াতের সংসদ সদস্যরা, সেদিন বিএনপির এই নেতা তারেক রহমানের পক্ষে এসে ঘোষণা দিয়েছেন যে তাদের সংসদ নেতা তাদের বলে দিয়েছেন ওসব সংবিধান সংস্কার পরিষদ হবে না, ওসব সংবিধানের বাইরে থাকা কোনো সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেবে না। এই সালাউদ্দিন আহমেদই হচ্ছেন সেই ব্যক্তি যিনি সংবাদ মাধ্যমের সামনে এবং সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তার নেতা এবং বিএনপি নেতাদের সিদ্ধান্ত হচ্ছে এই যে তারা জুলাই সনদের বিষয়ে রাজি হয়েছিলেন বটে, যাতে ইউনূস সরকার ওই যে নির্বাচনটা অনুষ্ঠান নিয়ে আর ধানাই পানাই না করতে পারে, নির্বাচনটা অনুষ্ঠান করে ফেলে, সেজন্যে কিন্তু তারা আসলে সংবিধানের বাইরে গিয়ে ওই গণভোট অনুষ্ঠানটাকেও সাংবিধানিক মনে করেন না এবং জুলাই সনদকে সংসদের পুরো প্রক্রিয়া অনুসরণ না করে হুবহু একরকমের অনুমোদন করে দেওয়ারও তাদের কোনো পরিকল্পনা নাই। মানে মাথায় বাজ পড়েছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বারবার মনে করায় এই সালাউদ্দিন আহমেদ হচ্ছে ভারতের লোক, কারণ তিনি শিলং ছিলেন এই যে শেখ হাসিনা আমলের 9 বছরের
বেশি সময়। 2015 সালের মার্চে সালাউদ্দিন আহমেদ হঠাৎ করেই একেবারে বিএনপির, তখন তিনি নিয়মিত একটা গোপন জায়গা থেকে বসে বিএনপির কর্মসূচি ঘোষণা করেন, এমন একটা অবস্থা থেকে হঠাৎ করে বিএনপির যুগ্ম মহাসচিব এই সালাউদ্দিন আহমেদ উধাও হয়ে যান 10ই মার্চ। তার পরিবার থেকে অভিযোগ করা হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছেন এবং এরপর তাকে আবিষ্কার করা যায় ভারতের শিলংয়ে 2015 সাল থেকে। এরপর এই সালাউদ্দিন আহমেদ কিন্তু শিলংয়ের একটা বিলাসবহুল আরামদায়ক সানরাইজ গেস্ট হাউসে বছরের পর বছর বাস করেছেন। সেখানে গিয়ে তার স্ত্রী সন্তানেরা তার সঙ্গে সময় কাটিয়েছেন। বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ শিলং গিয়ে নিয়মিত তার সঙ্গে রাজনৈতিক আলাপ করেছেন। শিলংয়ে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমেই কিন্তু এই সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটিতে বিএনপির, মানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে ঢুকেছেন। আর 2023 সালের নভেম্বরে বিএনপি যে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ঢাকায়, চট্টগ্রাম, খুলনায় বিরাট বিরাট সব জনসভা করছিল, সেই পুরো কাজটা সংগঠনের দায়িত্ব কিন্তু একেবারে ঘোষণা দিয়ে তখন শিলংয়ে নির্বাসিত কিংবা শিলংয়ে সানরাইজ গেস্ট হাউসে বাস করা সালাউদ্দিন আহমেদের হাতে তুলে দিয়েছিলেন লন্ডনে থাকা তারেক রহমান। এখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সংসদের বাইরে জনসভায় কথায় কথায় এটা শোনায় যে বিএনপির দুই প্রধান নেতা তারেক রহমান ছিলেন লন্ডনে, সালাউদ্দিন আহমেদ ছিলেন শিলংয়ে। কাজেই তারা কি করে বুঝবেন যে ফ্যাসিবাদ বিলোপ করতে তাদেরকে কোন ত্যাগ শিকারের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সে কারণে তারা বিশ্বাসঘাতকতা করেছেন ক্ষমতায় গিয়ে। জুলাই সনদ, গণভোট এসব আর বাস্তবায়ন করতে চাচ্ছেন না। সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন নামে ডাকেন তারা। এই সালাউদ্দিন আহমেদ 5ই আগস্টের দ্বিতীয় বার্ষিকী পালনের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে বসিয়ে বলেছেন যে আল্লাহর কি মহিমা যে আমি শিলংয়ে আর আমার নেতা তারেক রহমান লন্ডনে ছিলেন, আমরা ওই দুই জায়গায় নির্বাসিত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলাম, না হলে হাসিনা সরকারের আমরা পতন ঘটাতে পারতাম না। তো তারা নিজেরা যখন শিলংয়ে, লন্ডনে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন, সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিতে হচ্ছে যখন, তার কদিন মাত্র আগে তিনি ভীষণ কড়া বক্তব্য রেখেছেন ভারতের বিরুদ্ধে। তিনি বলেছেন যে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ কিভাবে শেখ হাসিনাকে এবং ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভারতে আশ্রয় দিচ্ছে এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে। এই হাসিনা কার্ড যদি ভারত খেলতে থাকে তাহলে কিছুতেই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। দেখেন, যেই সালাউদ্দিন আহমেদ নিজে এক রকমের ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেখানে বসেই সরকারের পতন ঘটিয়ে দিয়েছেন, সেই সালাউদ্দিন আহমেদ এখন হুঙ্কার তুলে ভারতের বিরুদ্ধে বলছেন যে ভারত কি করে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে আরেক দেশের রাজনৈতিক দলের নেতাকে সেখানে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে। এখন বলা মুশকিল, স্বরাষ্ট্রমন্ত্রিত্বের চাকরিটা যখন যাচ্ছে সালাউদ্দিন আহমেদের, তার মন্ত্রিত্ব থাকছে বটে, কিন্তু এই যে পরম প্রতাপশালী, চরম প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রিত্বের পদ থেকে যখন তাকে সরে দাঁড়াতে হচ্ছে, তখন বলা মুশকিল সেটা কি শিলং সালাউদ্দিন বলে বারবার তাকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি খোঁচাখুচি করে বলে, নাকি শিলংয়ে তাকে যারা পেলে পুষে রেখেছিলেন তাদের অসন্তোষের কারণে, সেটা বলা মুশকিল। কারণ এর পরপরই সালাউদ্দিন আহমেদের সঙ্গে কিন্তু দেখা করতে যান ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দেখা করবার পর সালাউদ্দিন আহমেদ বলেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের অগ্রগতির সূচনা করতে হবে, নতুন করে সূচনা করতে হবে। এই সালাউদ্দিন আহমেদকে যে শিলংয়ে এক রকমের প্রশিক্ষণ দিয়ে ভারত বিএনপির রাজনীতিতে একটা প্রভাবশালী পদে অধিষ্ঠিত করেছিল, যাতে বিএনপির সঙ্গেও তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকে, সেটা কিন্তু বাংলাদেশ ভারতের খুবই সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষকেরা দীর্ঘ সময় ধরে বলে আসছেন। এই শিলং সালাউদ্দিন কিন্তু তারেক রহমান যখন 2025 জুড়েও ফিরতে পারছেন না, পুরো
24 আগস্টের পর থেকেই ফিরবেন ফিরবেন বলছেন, কিন্তু এই সালাউদ্দিন আহমেদকে সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে হচ্ছে বারবার যে তারেক রহমানের নিরাপত্তার জন্য উপযুক্ত পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয় নাই। তার মানে ইউনূস সরকার তারেক রহমানকে যথাযথ নিরাপত্তা দিতে রাজি হচ্ছিল না যখন, তখন বারবার সালাউদ্দিন আহমেদ এমনকি লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে ঘুরে এসেও বলছিলেন যে জিয়া পরিবারের একমাত্র সদস্য হিসেবে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এবং তারা মনে করেন না তার ফিরে আসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। নভেম্বরের 30 তারিখেও তারেক রহমান ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন মা তখন মৃত্যুশয্যায় যে তার দেশে ফেরার বিষয়টা, সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তার 9 দিনের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা এলো এবং তার 1 মাসের কম সময়ের ব্যবধানে তিনি বাংলাদেশে ফিরলেন এবং বাংলাদেশে ফিরলেন রীতিমতো সরকার প্রধানের মর্যাদায়, এক জাতীয় নেতার মর্যাদায়, যেদিন সেনাবাহিনীর শত শত সদস্য থেকে শুরু করে পুলিশের হাজার হাজার সদস্য শুধুমাত্র তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট থেকে তারেক রহমানের বাসভবন পর্যন্ত জনসভা স্থল হয়ে তার নিরাপত্তাটুকু নিশ্চিত করবার জন্য নিয়োজিত হলেন। শিলং সালাউদ্দিন জানেন যে কোন কোন প্রভাবশালী পক্ষের সঙ্গে কথা বলে তাকে পরিস্থিতিটাকে ওই জায়গায় আনতে হয়েছিল এবং সেক্ষেত্রে তার শিলংবাস কিভাবে কাজে লেগেছিল, যে কারণে তিনি তার নেতার দেশে ফেরার বিষয়ে দর কষাকষিটাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন যে তার নেতা সর্বত নিরাপত্তায় ইউনূসের আমলে, ইউনূসের সকল রকম অনিচ্ছা থাকা সত্ত্বেও ফিরতে পেরেছিলেন। সেসব জেনেও এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞাটা বহাল রাখলেন এবং ওই যে ধরপাকড়, মামলা, হামলা এসবের কোনো অবসান ঘটালেন না, জামিন প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা আনলেন না, বরং কিনা ট্রাইব্যুনালে আরামে আয়েসে শিলংয়ে বাস করা সালাউদ্দিন আহমেদ, যিনি সেখানে স্ত্রী সন্তান নিয়ে বাস করেছেন, যিনি কিনা রাজনৈতিক কার্যক্রম পূর্ণভাবে পরিচালনা করেছেন শিলং বসে, যিনি কিনা কদিন আগে বলেছেন আল্লাহর মহিমায় শিলং ছিলাম, না হলে সরকার পতন ঘটাতে পারতাম না, সেই সালাউদ্দিন আহমেদ কিনা তাকে শিলংয়ে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল, এই মামলাও চালু করেছেন ট্রাইব্যুনালে। তবে যেদিন দীনেশ ত্রিবেদী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মনে রাখতে হবে সেদিনই কিন্তু বাংলাদেশে এসেছিলেন ভারতের গোয়েন্দা প্রধান র চিফ পরাগ জৈন আরও 3 জন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে, এবং তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছেন বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। আর দেখা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গেও। আর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণেই তো তাদের ঢাকায় আসা। তারা যে ঢাকায় এসেছিলেন, ঠিক তারেক রহমান যেরকম এক রকমের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে ফিরতে পেরেছিলেন, মানে এমন একটা পরিস্থিতিতে যখন জিয়া পরিবারের উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে আর শঙ্কায় থাকতে হয়নি সালাউদ্দিন আহমেদদেরকে। বলা হচ্ছে ওই গোয়েন্দারা বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেই দেশে ফেরার বিষয়টিকে নিরাপদ করতে। আর তারা ঘুরে যাওয়ার পরপরই কিন্তু ডাক্তার জাহেদ, তারেক রহমানের মুখপাত্র, ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর, খাস লোক, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ সাংবাদিকদের সামনে এসে যেমন বলেছেন শেখ হাসিনা ফিরবেন পূর্ণ নিরাপত্তায়, এসে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং ন্যায় বিচার পাবেন, ওই একই সংবাদ সম্মেলনে ডাক্তার জাহেদ এটাও বলেছিলেন তারেক রহমান খেয়াল রাখছেন মন্ত্রীদের পারফরমেন্সের দিকে এবং সরকারের বয়স 6 মাস হওয়ার আগেই মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে, যেসব মন্ত্রীরা পারফর্ম করতে পারছেন না তাদের সরে যেতে হবে। সত্যি শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীত্বের পথটা কি তার পারফরমেন্সের নিরিখে যাচ্ছে নাকি অন্য কোনো কারণে যাচ্ছে, সেটা একটা বড় জল্পনার বিষয় হতেই পারে বটে।